তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি এইচএসসি 25 ব্যাচের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো এখানে আমি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর ওয়ান শট একটা সিকিউ নিব। তো এখানে আমি মোটামুটি সবগুলা সিকিউ টপিকগুলো মার্চ করার চেষ্টা করছি একটা ভিডিওতে। তো আশা করি তোমাদের উপকার আসবে। চলো ম্যাথটা আমরা শুরু করি। প্রথম ম্যাথ। আচ্ছা, এখন এইখানে এইটা মোটামুটি ভেক্টরের উপাংশ আর হচ্ছে ভেক্টরের যেই একের অধিক ভেক্টরের লব্ধির এই দুইটা কনসেপ্ট আমি একসাথে নিয়ে আসছি। তারপর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের টপিকটাও আসছে। তো মোটামুটি তো এই মানে একটা ম্যাথ দিয়ে আমি মোটামুটি তিনটা টপিক মোটামুটি এন্ড করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এখন চলো শুরু করি। এখন এইখানে কি বলতে দেখো, F1 আর F2 বল দুটি একটি সমান্তরিকের দুটি বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত হবে? এখন সমান্তরিকের ক্ষেত্রফল আশা করি তোমরা সবাই জানো। ক্ষেত্রফল আমি যদি a is equal to লিখি, a is equal to what, যেহেতু F1 F2 এটার ক্রস গুণন, এরপর এটা যে ইয়াটা আসবে মানটা আসবে ওটা। এখন এখানে এটা কিন্তু F1 আর F2 কিন্তু সোজাসুজি দেওয়া নাই, এখানে চিত্রের মাধ্যমে দিচ্ছে। আমাকে এখানে উপাংশের ব্যাপারটা নিয়ে আসতে হবে, আয়ত উপাংশ ওটাও আনতে হবে, বা হচ্ছে নর্মাল উপাংশ দিয়ে মানে যেভাবেই বলা যায়, মানে এটা এখানে উপাংশ আনতেই হবে, মানে এই টপিকটা এখানে আসতেছে। তো এটা মোটামুটি আমি দেখি। F1 দেখো এখানে কি বলছে। এখানে আমরা দেখতেছি F1 এইটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 4 cos 60 ডিগ্রি i cap প্লাস 4 sin 60 ডিগ্রি j cap। আচ্ছা, তাহলে cos 60 ডিগ্রি মান কত? হাফ। হাফ আর এটা মানে 4 ইনটু হাফ ইজ ইকুয়াল টু কত? 2 i cap। এগুলো কিন্তু মুখে মুখে পারা উচিত। তারপর হচ্ছে দেখো 4, এটা হচ্ছে কি, এটা মানে হচ্ছে √3/2, তাহলে 4 ইনটু এটা, তাহলে 4 আর 2 কাটাকাটি গিয়ে 2√3 থাকতেছে। যেহেতু তোমরা এখন মোটামুটি এইচএসসি একদম শেষ মুহূর্তে আছো, তাই ওই জন্য আমি এগুলো ভেঙে দেখাইলাম না। আচ্ছা, এরপর আমি F2 নির্ণয় করব। F2 কিন্তু সেম। এখন এইখানে একটু পেঁচাই দিয়েছে দেখো, F2 এইটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এই 90 ডিগ্রি আছে, এটার সাথে আরো 30 ডিগ্রি যোগ হয়েছে, তাহলে এই কোণটা আসলে কত? মানে এই পুরা কোণটা কত হয়? এই পুরা কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে F2 আমরা বের করে ফেলতেছি 120 ডিগ্রি x অক্ষের সাথে, তাহলে 4 cos 120 ডিগ্রি i cap প্লাস x অক্ষের সাথে, তাহলে 4 sin 120 ডিগ্রি j cap। আচ্ছা, এখন cos 120 ডিগ্রির মান এটা আমি আগে করে ফেলি, -2 সেম ভাবে আসছে, প্লাস এইটার মান কত হবে? √3/2, তার মানে হচ্ছে প্লাস 2√3/2 j cap। আচ্ছা, এখন তোমাদের অনেকের এই ক্ষেত্রে মানে কনফিউশন হতে পারে যে মানে হিসাব করতে একটু টাইম লাগতে পারে, তখন তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। ফার্স্ট অফ চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু সবগুলো পজিটিভ, তো এটা মানে এটা মানে নরমাল সবাই পারে। অনেকগুলো ক্ষেত্রে মানে পরগুলো ক্ষেত্রে অনেক সময় মানে এইসব হিসাব করতে অনেক সময় প্যাচ খায়। তো এটা তোমরা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারো, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। আমরা এটা দিয়ে মনে রাখতাম, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এখন এটা আসলে কি? এটা ফার্স্ট চতুর্ভাগের ব্যাখ্যা দিচ্ছে, এটা সেকেন্ড চতুর্ভাগের ব্যাখ্যা দিচ্ছে, এটা থার্ড চতুর্ভাগের ব্যাখ্যা দিচ্ছে, এটা ফোর্থ। এখন এখানে কি বোঝাচ্ছে? অল মানে হচ্ছে সবগুলাই প্রথমটাতে পজিটিভ, স্টুডেন্ট স্টুডেন্ট এখানে আসলে সাইন বোঝাচ্ছে, সাইন মানে হচ্ছে একটা নেমোনিক আর কি। তো সাইন দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সেকেন্ড ইয়াতে শুধুমাত্র সাইন পজিটিভ। টেক টি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ট্যান আর হচ্ছে কট। ট্যান এর বিপরীত যেটা হচ্ছে অরিজিন মানে হচ্ছে এখানে পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে। আর সি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কজ, আর কজ এর বিপরীত হচ্ছে সেক, ওইটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। আচ্ছা, তো এবার এটা দিয়ে মনে রাখতে পারো চাইলে। এটা মুছে দিই, এটা মুছে দিই। আচ্ছা আচ্ছা, তো এখন এটা আমরা বের করে ফেলছি, আমি F3টাও বের করে ফেলবো, যেহেতু সবগুলোই F3টা আমার পড়ার মেটা লাগতেছে। এখন দেখো এখানে কি কি হয়েছে, এইখানে এই পুরাটা, ওটা যেহেতু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে
দুইটা 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই পুরা কোণটার মান আসতেছে কত? 225 ডিগ্রি। তাহলে এটা আমি এভাবে লিখে দিই 4। এখন দেখো এটা x অক্ষের সাথে 25 ডিগ্রি, 225 ডিগ্রি cos হয় নয় এটা বিশ্রী হয়ে গেছে। 4 cos 225 ডিগ্রি প্লাস 4 sin 225 ডিগ্রি। নরমালি আমি বুঝতেছি দুইটাই নেগেটিভ আসবে, দুইটা আচ্ছা দুইটা হচ্ছে 1/√2, তাহলে এইটা আসতেছে হ্যাঁ 2√2, ঠিক আছে সরি আমার হঠাৎ করে খেয়াল ছুটে গেছিল। আচ্ছা জ্যাকেট। আচ্ছা এখন দেখো আমার প্রথম কোশ্চেন কি বলছে, F1 আর F2 নিয়ে কাজ আছে, তাহলে এবার আমি বসাই দিলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এরপর সুন্দর করে মানগুলো বসাই দিব। 2 এটা হচ্ছে কত -2, ওটা হচ্ছে এটাও 0 এটাও 0, 2√3 প্লাস 2√3। তো আশা করি এর পরের ধাপটা সবাই পারবা। আচ্ছা তাও আমি একটু দেখাই দিই, মানটা তোমরা নিজের বের করে নিও। আচ্ছা এখন নির্ণায়কের মতো করে এটা করতে হবে, এদিক বরাবর এটা কাটা এটাও কাটা, মানে এই দিকগুলো যে ভুক্তিগুলো থাকবে ওই ভুক্তিটা কাটা। আশা করি তোমরা এখন এগুলো জানো, এগুলো আসলে সুন্দর করে শেখানোর কিছু নাই। তো দেখো তাহলে এইটা মাইনাস এইটা দুইটাই শূন্য, এটা মাইনাস হয়েছে কেন আশা করি জানো, প্লাস মাইনাস এখানেও প্লাস মাইনাস এভাবে যাবে। আচ্ছা এটা কাটা তাহলে এটাও মানে 0 আসতেছে। এরপর হচ্ছে দেখো এদিক বরাবর এদিক বরাবর কাটা, তাহলে 4√3 প্লাস হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে একটা মাইনাস আছে এখানে একটা, এখানে প্লাস আছে, তাহলে আলটিমেটলি পুরোটা মাইনাস হচ্ছে। তাহলে এইখানে যে মাইনাসটা আছে ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 4√3। তাহলে আমার মানটা কি আসতেছে 8√3 k ক্যাপ। তাহলে আমার এরপর মানটা তোমরা নিজেরাই বের করে নিও। আচ্ছা তাহলে আমি এবার এরপর ম্যাথটা যাই, এরপর আসলে খুব একটা কাজ নাই, এরপর কাজটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো এখানে সেকেন্ড ম্যাথটা কি বলছে। আচ্ছা দেখি ঘ নাম্বারে যে ম্যাথটা ওটাতে কি বলছে, ওটাতে বলছে হচ্ছে এই তিনটা ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিয়ে ক্রিয়া করতেছে ওইটা তোমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। আচ্ছা ঠিক আছে এখন আমি দেখি, প্রথমে বলছে মিলিত ফল মানে হচ্ছে তিনটার যোগফল। এখন এইখানে তোমরা অলরেডি এটা উপাংশের মাধ্যমে করছো, তাহলে সেটা করো তোমরা এক ধারা লাগে গেছো, এক ধারা গেছো কেন, এইখানে অলরেডি মানে মানে এই তিনটা যোগ করলেই এটার ইয়াটা বের হয়ে যাবে, মিলিত ফলটা বের হয়ে যাবে। তো ম্যাথটা আসলে সহজ হয়ে গেছে উপাংশ দিয়ে করার কারণে। আমি এটা যদি যোগ করে দিই তাহলে সিম্পলি আমি মিলিত ফলটা পেয়ে যাব। এখন এখানে দেখো এটা শেষ ভ্যানিশ, এই শেষটা থাকতেছে -2√2 i ক্যাপ। আচ্ছা এখন এইখানে দুইটার যোগফল, আমি কিন্তু এটা সুন্দরভাবে বুঝতেছি এইটা এটার থেকে বড় হবে, যার কারণে আমি এটা আগে রাখছি এটা পরে রাখছি। আচ্ছা এখন দেখো এখন এই মিলিত ফলটা আসলে কোন দিকে কাজ করতেছে, আমি এখন যদি উপাংশ আঁকাই, এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ, এর আলটিমেট মান কিন্তু পজিটিভ হবে। আচ্ছা তাহলে x অক্ষের মান হচ্ছে x অক্ষের উপাংশের মান হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা এরকম কোথায় হয়, এইখানে দুইটাই পজিটিভ, এইখানে x অক্ষ নেগেটিভ y অক্ষ পজিটিভ, তার মানে হচ্ছে এইখানে এটা অবস্থান করতেছে, মানে এইখানে কোন একটা বিন্দুতে এটা অবস্থান করতেছে, আমি ধরে নিলাম এটা। তাহলে এখন এটা লব্ধি বা হচ্ছে কোন দিয়ে ক্রিয়া করবে, আমরা সব সময় যে ছোট কোণটা আছে ওইটাই আমরা চিন্তা করেই নিই। আচ্ছা তাহলে এখন চিন্তা করো, তাহলে হচ্ছে 180 ডিগ্রি থেকে আমি যদি এইটা বাদ দিই তাহলে আমি এটা y x অক্ষের নেগেটিভ দিকে আমি মানটা পাবো, আর যদি x অক্ষের পজিটিভ দিকে আমি মানটা চাই তাহলে দেখো এই কোণটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি এটা শুরু করি এবার। তাহলে আমি যদি বের করতে চাই tan থিটা, এখন দেখো উপরে আমি এটা বসাই দিলাম
আমি এটা চিন্তা করলাম যে এটা আমি পজিটিভ মানটাই নিব, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এরপর আমি বোঝাচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু আসতেছে tan ইনভার্স 4√3 minus 2√2 divided by 2√2, আচ্ছা 55.4 ডিগ্রি, 55.4 ডিগ্রি। এখন এই 55.4 ডিগ্রি আছে কোনটা সাপেক্ষে? এই নেগেটিভ অক্ষের সাপেক্ষে। আর আমি যদি এখন চিন্তা করি যে না আমি এটা নিব না, আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর নিব, তাহলে 180 ডিগ্রি মাইনাস টা করতে হবে। এই মানটা তোমরা বের করে নিবা। তো এ হলো প্রথম ম্যাথ, এরপর আমি আরো কয়েকটা। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের তিনটা টপিক একসাথে মার্চ করার চেষ্টা করছি। এখানে ভেক্টর উপাংশ, ভেক্টর দুই এর অধিক ভেক্টরের লব্ধি আর হচ্ছে অবস্থান ভেক্টর, এই তিনটা টপিক আমরা ভিডিওতে আনার চেষ্টা করব। আচ্ছা এখন প্রথম ম্যাথটা আমরা দেখি। এখানে কি বলছে দেখো, বর্গলা লব্ধি কি, এটা কুমিল্লা বোর্ড 2009 আসছে, আর এটা হচ্ছে খুবই রিসেন্টলি আসছে সিলেট বোর্ড 2023। আচ্ছা বর্গলা লব্ধি কি, তো এইখানে বুঝে যাচ্ছে এখানে ভেক্টর উপাংশের কনসেপ্ট আমাকে খাটাতে হবে, আর হচ্ছে দুই এর অধিক ভেক্টরের লব্ধি এটা আমরা এই মানে এই ম্যাথটাতে খাটাবো। আর অবস্থান ভেক্টরের কনসেপ্ট আসবে এই ম্যাথের এই অংশে, আর এইখানে আসবে হচ্ছে একক ভেক্টরের কনসেপ্টটা। তো মোটামুটি চারটা কনসেপ্ট আমি মার্চ করছি একটা ভিডিওতে। সরাসরি শুরু করি। আচ্ছা এখন এখানে দেখো আমি তাহলে বলগুলার লব্ধি, এখানে অনেকে আছে এটা ম্যাথের বলবিদ্যার মতো মানে হচ্ছে আর cos থিটা মানে হচ্ছে এরকম ধরে নিবে, মানে কেউ ধরে নিল এইভাবে যে এটা লব্ধি, তিনটা বলার লব্ধি এদিক বরাবর কাজ করতেছে, এদিক বরাবর cos থিটা, এইভাবে অনেকে করতে পারে। তবে এটা আসলে করা উচিত আমার মনে হয় না, কারণ এটা ধরো ম্যাথের ক্ষেত্রে এভাবে করা, মানে ম্যাথের ক্ষেত্রে সাধারণত আমরা এরকম এভাবেই মানে সব বইতে করে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আসলে এরকম করা উচিত না আমার মতে। আমি মানে কখনোই এইভাবে করতাম না, ফিজিক্সে আসলে ম্যাথের ক্ষেত্রে করা লাগতো, কারণ হচ্ছে ম্যাথে আসলে স্যাররা এইভাবেই করায়, ম্যাথে স্যাররা এইভাবে করায়, বোর্ড বই বলো বা হচ্ছে কোচিং এর বইগুলো সবগুলোতে মানে ওইভাবেই করা আছে। আর cos থিটা আর sin থিটা দিয়ে করে এবছর দুইটা পর্ব করে এরকম মানে ওইভাবে অ্যানসারটা বের করে। বাট ফিজিক্সের ক্ষেত্রে আমি এটা কখনোই করতাম না, এটা খুব সহজেই তুমি করতে পারবে। কারণ দেখো এখন P2 এখানে কি 10 নিউটন এক্স অক্ষ বরাবর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো হচ্ছে আই ক্যাপ sin 30 ডিগ্রি জে ক্যাপ, এটা তাহলে কত হবে 5√3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। আচ্ছা এখন এখানে দেখো আবার এখানে P2 এর মান দেওয়া আছে, P3 এর মান দেওয়া আছে, P1 হচ্ছে 10 আই ক্যাপ, P4 হচ্ছে 15 মাইনাস 15 জে ক্যাপ। আচ্ছা এখন P3 is equal to what, P3 হচ্ছে যে এদিক বরাবর কোণ কত, মানে বলতে আমি গত ম্যাথটাতে দেখাইছি, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 20 cos 135 ডিগ্রি আই ক্যাপ, যেহেতু আমি x অক্ষ বরাবর নিছি এটা হবে 20 sin 135 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এখানে কি আসতেছে, এটা তাহলে এটা আসতেছে 1 divided by √2, তাহলে আসতেছে 10√2 আই ক্যাপ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এখানে এটা পজিটিভ হবে 10√2 জে ক্যাপ। এখন এই চারটা আমরা যদি যোগ করে দিই, তাহলে আমি যদি P1 P2 P3 P4 সবগুলো আমি যদি যোগ করি, তাহলে দেখো 10, এরপর এখানে এটা হচ্ছে একটা আমি পাইছি, আই ক্যাপের দিকে বরাবর একটা পাইছি, তাহলে দেখো আমি আই ক্যাপকে কমন রেখে 10 প্লাস 5√3 মাইনাস 10√2 পুরোটার উপর আমি আই ক্যাপ দিলাম প্লাস বিটগুণে মান আসবে, তো বাট এভাবে করলে খুবই সহজ হবে ব্যাপারটা। দেখো এখানে 20 আছে, তারপর হচ্ছে এখানে 10√2 আছে। আচ্ছা তাহলে 20 প্লাস 10√2 জে ক্যাপ। তো এরপরের অংশটা আসলে তোমরা সবাই পারবা, লব্ধি মানে কি, লব্ধি মানে হচ্ছে এটার মানটা বের করবা, এরপর হচ্ছে এটার যে কোণটা উৎপন্ন করে কোণটা কি হবে, লম্ব ডিভাইড বাই ভূমি, মানে tan থিটা যে মানটা আছে ওটা দিয়ে বের করে ফেলবা। তো এরপর মানে অংশটা আমি দেখাচ্ছি, এটা তোমাদের ছেড়ে দিলাম। তো আমি এরপরের ম্যাথটাতে যাই। আচ্ছা এটা তাহলে এখানে মুছে দিই।
আচ্ছা, এখন দেখো সেকেন্ড ম্যাথটা কি বলছে। সেকেন্ড ম্যাথটা প্রথম ম্যাথটা বলছে হচ্ছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন দেখো এখন আমি 3 নাম্বার, এটা সিলেট বোর্ডে আসছে। এখন দেখো পি কিউ ভেক্টর, পি কিউ আমি যদি ভেক্টর পি কিউ বের করতে যাই, সবসময় মনে রাখবা আদি ডিভাইড বাই মাইনাস শেষ, মানে হচ্ছে এখানে যেটা পরে ঘুরছে ওটা সবসময় সামনে লিখবা। লাইক হচ্ছে ব্যাপারটা যখন আমরা, যেমন আমি বলি আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে যেটা একটাকে আমরা মাইনাসে রাখি, মানে ধরো হ্যাঁ যেটা তুমি পরে রাখবে ওটা তুমি আগে লিখতে হবে। মানে হচ্ছে দেখো এইখান থেকে তুমি লিখবার বলে গেলা, তো মানে হচ্ছে শেষ মাইনাস আদি হয় সবসময়। যেমন হচ্ছে আমরা হ্যাঁ এটা দিয়ে আমরা বুঝতে পারি, যেমন হচ্ছে এই ইকুয়াল টু আমরা কি লিখি, ভি মাইনাস ইউ। ভি হচ্ছে কি, ভি হচ্ছে শেষ আর মাইনাস হচ্ছে আদি। তো ভেক্টরের ক্ষেত্রে এরকম সব ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা আদি মাইনাস শেষ এটা ফলো করে। তো এখানেও ঠিক সেম জিনিস আমি খাটাবো, এইটা মাইনাস এইটা করবো। আচ্ছা, এখন দেখো আমি এখন এটাকে ভেক্টরের আকারে লিখে ফেলি, প্লাস কে ক্যাপ, আচ্ছা মাইনাস শেষ 2 আই ক্যাপ মাইনাস 1 তো হয় না, 1 ব্র্যাকেট হয় না, এটা দিলেই হয়। তাহলে এখন দেখো মাইনাস 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 টু হচ্ছে মাইনাস 4 আই ক্যাপ প্লাস এটা প্লাস 3 জে ক্যাপ প্লাস মাইনাস 2 কে ক্যাপ। এখন আমাকে সমান্তরাল সমান্তরাল বলছে, ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমাকে নির্ণয় করতে বলছে, হচ্ছে আমার এটার মান অবশ্যই দরকার, এই ভেক্টরের মান আমার অবশ্যই দরকার। তাহলে মানটা আমি যদি রিপিট করে ফেলি, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার রুট 29 রুট 29। আচ্ছা, এখন দেখো আমি যদি এটাকে ছোট হাতের পি কিউ দিয়ে ইন্ডিকেট করি একক ভেক্টরটাকে, তাহলে এইটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি হচ্ছে এইটা ভেক্টর ডিভাইডেড বাই এইটার মান। চিন্তা করো একটা জিনিস, চিন্তা করো কোন একটা ভেক্টর, ভেক্টর হচ্ছে ওটার মানও আছে ওটার দিকও আছে, মান মান তুমি কে কাটাকাটি করে দিলা, তাহলে একক মান আসতেছে। ওই একক মানে হচ্ছে মানে ওই দিক বরাবর যে একক মানটা আসতেছে ওইটাই ওটার ভেক্টর। মানে হচ্ছে আমি বলি ধরো ভেক্টর, হ্যাঁ যে কোনো একটা ভেক্টর, ওই ভেক্টরটার মান আর দিক আছে, এটা আমি মনে রাখতাম শুরুর দিকে আসলে এটা খুব প্যাচ খাইতো যে মানে এটা কি বলছে, নিচে হচ্ছে ওই ভেক্টরের শুধুমাত্র মান। তুমি একটু চিন্তা করো, মান মান কাটা দিছো, মানে হচ্ছে 8 এর সাথে 8 কাটা দিছো, তাহলে কি থাকতেছে 1 থাকতেছে, আর ওই দিকটা তো থাকতেছেই। তো ওই দিক বরাবর এই একক ভেক্টর এইভাবে তুমি মনে রাখতে পারবে চাইলে। তো আচ্ছা এরপর একটা অংশটা আমি না করে দিলাম। এরপর আসলে খুবই সহজ, এটা উপরে বসবে এটা নিচে বসবে, ওটা বাইরে নিয়ে আসলে শেষ ম্যাথটা। আচ্ছা, এরপরের ম্যাথটাতে আমরা যাই। বেশি কালো হয়ে গেছে কিনা, আচ্ছা এরপরের ম্যাথটা দেখি তো একটু, না আশা করি বোঝা যাবে। আচ্ছা এরপরের ম্যাথটাতে যাই। ঘ নাম্বার কি বলছে, ঘর নাম্বার বলছে হচ্ছে ওপি কিউ সমকোণী ত্রিভুজ কিনা নির্ণয় করো। এইখানেও ঠিক সেম, এইখানেও একটা দেখো আমি একটা জিনিস দেখাই। ধরো এরকম একটা ত্রিভুজ আমরা কল্পনা করলাম, কথার মধ্যে ধরে নিলাম সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, মানে এটা আমি বুঝার জন্য মানে আঁকছি, তোমরা সমকোণী ত্রিভুজ ধরে নিতে পারো নাও ধরে নিতে পারো। ধরো ও পি কিউ, তাহলে এখন চিন্তা করো এটার দৈর্ঘ্য আমি কেমনে বের করবো। ও এর আমার স্থানাঙ্ক লাগবে অবশ্যই, ও 0 0 0 2 minus 1 3 2 2 1। আচ্ছা, এখন ওপি আমি এই ভেক্টরটা মান নির্ণয় করতে যাচ্ছি। তাহলে দেখো শেষ মাইনাস আদি 2 আই ক্যাপ প্লাস
প্লাস না এটা মাইনাস হবে, মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু, এটার মান যদি আমি চাই তাহলে 4 যোগ 1 5, 5 যোগ 9 কত 14 হয়, √14 একক। এককটা তেমন করবে না, এটার জন্য তুমি 1 নাম্বার কাটা খাবা, মানে এখানে একক বলতে হবে, কারণ এখানে মিটারও বলা নাই, সেন্টিমিটারও বলা নাই, মানে কিছুই বলা নাই, তো একক দিয়ে এটা মানে ইন্ডিকেট করে দিতে হবে। আচ্ছা, এখন এই p টু q এটা কিন্তু র্যান্ডম, মানে হচ্ছে এটা মানে দিক এখানে আসলে খুব একটা ম্যাটার করবে না, এখানে তুমি যেহেতু মান নির্ণয় করতেছো এখানে দিক খুব একটা ম্যাটার করতেছে না, তো তুমি চাইলে উল্টা করে করতে পারো, মানে হচ্ছে এটা মাইনাস লাইক হচ্ছে p ও ওইভাবে তুমি একটু ইয়া করতে পারো, কিন্তু মান তো কিন্তু সেমই থাকবে, তো এখানে আসলে আমি জন্য এটাকে খুব একটা মানে বিবেচনায় রাখতেছি না। আচ্ছা, কি মানে হচ্ছে আর শেষ মাইনাস আদি -2 -2 হচ্ছে -4 i ক্যাপ 2 মাইনাস মাইনাস প্লাস 3 j ক্যাপ 1 -2 2 k ক্যাপ। আচ্ছা, এখন দেখো 16 16 9 25 25 25 4 29 √29 একক। আচ্ছা, এখন এটাকে আমি তাহলে আমি এদিকে দিক বরাবর গিয়ে এটা এদিক বরাবর নিচ্ছি, এটা তোমাদের সুবিধা মতো তোমরা নিতে পারো, কারণ মানই আসবে আলটিমেটলি। আচ্ছা, এখন দেখো এখানে কি হইছে -2, হ্যাঁ হ্যাঁ -2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ, আমরা এটা আলটিমেটলি মান কি আসতেছে 3 একক আসতেছে। এখন সবচেয়ে বড় বাহু কোনটা, আমি এটা মানে নরমালি বুঝতেছি সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা, তাহলে এখন এটা যদি সমকোণ ত্রিভুজ হইতে হয় তাহলে এটার স্কয়ার সমান সমান এটা যোগ এটা হইতে হবে, এখন এটাকে হইতেছে কিনা আমরা দেখি। এখন p q স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 29 is not equal to OQ square plus OP square is equal to কোনটা? আচ্ছা, এটাকে আমি এভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম 23, তো এটা তাহলে সমকোণ ত্রিভুজ না, এটা আশা করি বুঝছো। তো এই ভিডিওর পরের অংশে আমি আরেকটা ম্যাথ দেখাবো নদীর নৌকা সম্পর্কিত দুইটা। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের ক্রস গুণনের দুইটা কনসেপ্ট দেখবো, এখানে হচ্ছে ক্রস গুণনের দুইটা প্রয়োগ আর কি। তো একটা হচ্ছে দুইটি ভেক্টর সমান্তরাল হওয়া, একটা হচ্ছে আরেকটা হচ্ছে তিনটি ভেক্টর সমতলীয় কিনা সেটা নির্ণয় করা। আচ্ছা, এখানে এটা বুটেক্সে আসছে, এটা লিখে রাখছি, ওটা হচ্ছে আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 21 সালে আসছিল, ঢাকা বোর্ড 21 সাল। আচ্ছা, তো এটা বুটেক্সে আসছে, তার মানে এটা না যে এরকম ম্যাথ মানে বোর্ডে দিবে না, এরকম আগেও দেখা গেছে যে বুয়েট বা হচ্ছে বুটেক্স বা হচ্ছে চুয়েট সিকেরুয়েটে আসামে বোর্ডে চলে আসছে, তো ওই জন্য আমি এই ম্যাথটা দেখাই দিব, ওগুলো তো আহামরি কঠিন কিছু না। তো এখানে কি বলছে দেখো, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া। আচ্ছা, এখন দুইটা ভেক্টর সমান্তরাল হইলে ওইখানে আমরা কেন ক্রস গুণনের মানে কনসেপ্টটা খাটাচ্ছি। আচ্ছা, দেখো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া এটা অর্থ কি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে sin 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রি এবং 0টা আসলে আমি জানি, তাহলে এটা গুণ করলে আলটিমেটলি পুরো মানটাই 0 হবে, তাহলে আমি এটা বুঝে গেছি। আচ্ছা, এখন এইখানে আমাকে ভেঙে ভেঙে দেখাইতে হবে, এটা আমি দেখাই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ 5 2 3 -3 5 2 -3 15 আলফা -9। আচ্ছা, তাহলে আমি যদি এটা রিপ্রডিউস করি -18 plus 3 alpha -45 plus 45, তার মানে হচ্ছে আলটিমেটলি সবগুলা শূন্যই হবে, শুধুমাত্র 5 alpha -30। আচ্ছা, এখন এখানে আমরা কি দেখতেছি, আমার এই পুরোটার মান মাইনাস, আচ্ছা এটা আমি একসাথে লিখে দিই, আমি
কি ভুল করছি কিনা। ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যদি এইটাকেও ধরে কাজ করি বা এইটাকে ধরে কাজ করি, দুটি ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সারই আসবে, কারণ হচ্ছে আলটিমেটলি আমার পুরা মানে এই মানটা হোক কিংবা এই মানটা হোক, এইটার মান হচ্ছে 0। যেহেতু আমি অলরেডি বলছি যে ক্রস গুণন যদি সমান্তরাল হয় তখন ক্রস গুণনের মান 0 হবে। তাহলে আমি যদি ওটা নিয়ে কাজ করি, প্লাস 3 আলফা ইজ ইকুয়াল টু 0, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 6। আশা করি এটা বুঝছো। তবে সেকেন্ড ম্যাথে আমরা যাই, এটাও মোটামুটি ইজি আছে। আচ্ছা এখানে কি বলছে দেখো, আয়তন নির্ণয়। আচ্ছা আয়তন নির্ণয়ের সূত্রটা দুইটা আছে। একটা হচ্ছে আমি প্রথম যে কোনো দুইটা ভেক্টরে ক্রস গুণন করে ওটার আমরা ডাইভারজেন্স নির্ণয় করব। ওটা হতে পারে আয়তন নির্ণয়ের সূত্র, অথবা এরকম হতে পারে, ওটা হচ্ছে নির্ণয় দিয়ে করা, যে আমরা ভেক্টরগুলার যেমন এদিক বরাবর থাকবে হচ্ছে আই ক্যাপের যে মানটা আছে ওইটা হচ্ছে এখানে আই ক্যাপের মান হচ্ছে 2, এখানে মান হচ্ছে 3, এখানে আই ক্যাপের মান হচ্ছে 1। তো এই পাশে ওটা বসাবো, এই পাশে যে আই ক্যাপের মান বসাবো, এই পাশে আই ক্যাপের মান বসাবো। ওটার মান যদি 0 আসে তাহলে ওটাও আমরা বলি যে ওটাও হচ্ছে এক তিনটা ভেক্টর সমতলীয় ওই ক্ষেত্রে হবে। আচ্ছা তো এখন এইটা আসলে তোমাদের বইতে দেওয়া আছে, এইটা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা হচ্ছে প্র্যাকটিস বুকে এই পদ্ধতিটা আলোচনা করা হয়। যাই হোক তোমরা পরীক্ষাতে দুটেই নিতে পারবা। সেলুচারের বইতে মনে হয় এইটাও দেওয়া আছে, যে নির্ণায়ক দিয়ে করার যে পদ্ধতিটা ওটাও দেওয়া আছে, তো সমস্যা নাই। তো আমি নির্ণায়ক দিয়ে করা যায় যে ওই পদ্ধতিটা দিয়েই করাবো। তো দেখি, চলো 2 4 2 3 3 4 1 2 1। আচ্ছা এখন আমি 2 ধরে যদি করি, 3 minus 8 minus 4 into 3 minus 4 plus 2 into 6 minus 3, 2 into minus 5 minus 10 plus 4 plus 3 into 2 6 is equal to 0। তাহলে এইটা হবে এই তিনটা ভেক্টর এক সমতলীয় হবে। আচ্ছা তো তাহলে আমরা মোটামুটি এখানে অনেকগুলো টপিক আমি লিখছি, এর মধ্যে হচ্ছে ভেক্টর লব্ধি আমার শেষ হয়েছে, তারপর হচ্ছে দুই অধিক ভেক্টর লব্ধিটা শেষ হয়েছে, অবস্থান ভেক্টর, ক্রস গুণনের প্রয়োগ ওটা আমার শেষ হয়েছে মোটামুটি। ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট এটা মোটামুটি এটা চলে আসছে অলরেডি, মানে তাও আমি একটু আলাদা করে দেখাই দিব। তো এই এই ভিডিও পড়ার অংশে আমি অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, এটা বোর্ড পরীক্ষা অহরহ আসে, অ্যাডমিশন টেস্টে অহরহ আসে, নদী নৌকার যে কনসেপ্টটা আমরা এখন ওটা দেখবো। তো এখানে আমি দিনাজপুর বোর্ড 22 একটা ম্যাথ নিয়ে আসছি, এখানে একটা নতুন কনসেপ্ট আছে, এই দৈর্ঘ্যটা আমরা বের করার সময় এই নতুন কনসেপ্টটা দেখবো। তো চলো শুরু করি। তো এখানে আমি আগে থেকে লিখে রাখছি পার বরাবর বেগ আছে। এখন এখানে এটা আমি বুঝলাম কেমনে যে এখানে মানে আমার এই বেগের এটা লাগবে, কারণ এখানে দেখা গেলে কি বলছে, এইখানে আমাকে বিডি দেওয়া আছে, এ বি এর দৈর্ঘ্য বাইর করতে বলছে। আচ্ছা তাহলে আমি চিন্তা করলাম, আচ্ছা আমি কিভাবে বের করতে পারি, আমি যদি চিন্তা করি আমি এ বি এর দৈর্ঘ্যটা বের করব। এখন এ বি এর দৈর্ঘ্য বের করতে হলে আমি এটা করতে পারি যে এই দিক বরাবর যে বেগের উপাংশটা গেছে ইনটু সময়, কিন্তু এই সময় কি দেওয়া আছে, সময় এখানে কিন্তু বলে নাই। তাহলে সময় যদি না বলে, এখন এইখানে এ বি এর দৈর্ঘ্য বের করার আর একটাই উপায় আছে, ওটা হচ্ছে সদৃশ ত্রিভুজের যে সূত্রটা আছে ওইটা দিয়ে আমরা বের করতে পারি। AB divided by BD is equal to দেও। এখন AB বরাবর যে বেগের উপাংশ বা হচ্ছে আমরা যদি বলি এটাকে আমরা যদি এটাকে আমরা B দিয়ে ডিফাইন করলাম, এটাকে U দিয়ে ডিফাইন করলাম, তো তখন আমরা মানে এই একটা পসিবল উপায়ে আমরা এই ম্যাথটা করতে পারবো, এর বাইরে আর কোনো উপায় নাই। তো ওইভাবে আমরা মানে এই ইয়াটা নিচ্ছি আর কি, বেগের উপাংশগুলো নিচ্ছি। আচ্ছা তাহলে এবার শুরু করি।
এইখানে এটা 110 120 লিখেছে বলে, আচ্ছা 110 যদি হয় তাহলে 2 প্লাস 4 cos 110 0.632, তাহলে এরপর হচ্ছে প্রস্থ বরাবর বেগ। প্রস্থ বরাবর বেগ এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই দিক বরাবর একটা বেগই কাজ করতেছে, ওটা হচ্ছে এইটা। তাহলে আমি যদি এবার দেখি 4 sin 110 3.76 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখন এই ক্ষেত্রে দেখো আমি যদি এটাকে ডিফাইন করি হচ্ছে পার বরাবর, এটাকে আমি ডিফাইন করছি ইউ দিয়ে, এটাকে ডিফাইন করছি ভি দিয়ে। এখন দেখো এ ভি ডিভাইডেড বাই বি দিয়ে দেওয়া আছে 0.5, ওটা আমি কি বলছি ইউ ভি ডিভাইডেড বাই ইউ, ভি হচ্ছে কত 3.76 ডিভাইডেড বাই 0.632, সুতরাং এ ভি ইজ ইকুয়াল টু হোয়াট, এখানে দেখো এককের ভাড়াগাড়ি আছে, আমার হচ্ছে এটার আলটিমেট অনুপাতের কোনো একক থাকে না। এখন তাহলে এইটার একক হচ্ছে কিলোমিটার, তাহলে একক ছাড়া একটা রাশি ইনটু একক ছাড়া একটা রাশি, তাহলে কিলোমিটারই থাকবে এটার একক। আচ্ছা তাহলে আমি দেখি ভাগটা করি, 3.76 ডিভাইড বাই 0.632 ইনটু 0.5, তাহলে আমার आंसर আসছে 2.975 কিলোমিটার। তো আশা করি এই ম্যাথটা বুঝছো। তো এবার আমি এখন পরের ম্যাথটাতে যাব। আচ্ছা এখন পরের ম্যাথটাতে কি বলছে দেখ, আমি এটা মুছে ফেলি। পরের ম্যাথটা হচ্ছে এখানে বলছে দুই, একটা হচ্ছে 110 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যাব, এই নৌকাটা যাবে, আর একটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। এখন এই দুই ক্ষেত্রে যে সময়ের ডিফারেন্স বা হচ্ছে সময়ের যে ইয়াটা হবে ওটা বের করতে বলছে, সময় কোনটাতে কম লাগবে আমাকে সেটা বের করতে বলছে। আচ্ছা এখন এই ক্ষেত্রে আমার মুখস্থ সূত্র, এ বি এর মান ছিল হচ্ছে, এ বি এর মান আমি বলে দিলাম 3.74 কিলোমিটার। আচ্ছা 2.974 কিলোমিটার, 2.974 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে দেখো এখন আমি যদি এসি বরাবর যাই, এসি বরাবর আমি যদি যাই তখন আমার ই ইকুয়াল টু হোয়াট, উপরে আমার 2.974 কিলোমিটার, এরপর হচ্ছে নিচে হচ্ছে এই নিচে আমার বসবে হচ্ছে 4 sin 120 ডিগ্রি। তাহলে আমার আলটিমেটলি আনসারটা আসতেছে 2.974 ডিভাইডেড বাই 4 sin 120 0.8585 আওয়ার। আচ্ছা 8585 আওয়ার। আচ্ছা এখন এটা হচ্ছে T1 বা হচ্ছে T অফ, আমি যদি AC দিই আর T অফ যদি AB হয় তাহলে ব্যাপারটা আরো সহজ। 974 নিচে হচ্ছে শুধুমাত্র 4, তাহলে অবশ্যই সেকেন্ড ক্ষেত্রে টাইম কম লাগবে, এটা আমি বুঝতেছি অলরেডি। নিচে হচ্ছে শুধু 4, 0.7435 0.7435 আওয়ার। ওটা তোমরা চাইলে এটাকে মিনিটে কনভার্ট করতে পারো, এটাকেও চাইলে মিনিটে কনভার্ট করতে পারো, না করলেও সমস্যা নাই। তো বুঝছি আর কি, তাহলে কোন ক্ষেত্রে সময় কম লাগতেছে, দ্বিতীয় ক্ষেত্রে সময় কম লাগতেছে। তো এটা আসলে মুখস্থ টাইপের একটা ম্যাথ, এটা ম্যাথ্রিও করাইছে মতো এই ম্যাথটার জন্য এটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং এটা আসার মতো। অনেক সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় মানে ম্যাথ অ্যাডমিশন টেস্টেও অনেক সময় রিপিট হয়। তো এই ম্যাথটা দেখে রাখবা, এই ম্যাথটা শুধুমাত্র একটা পসিবল ওয়ে দিয়ে করা যাবে, তো এই ম্যাথটা দেখে রাখবা। ঠিক আছে, এই ম্যাথের এই ভিডিওর পরের অংশে আমরা অন্য টপিকগুলোর উপর ম্যাথ দেখবো আর কি। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের রুয়েট চারপাশে আসা একটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে ভেক্টর বিয়োগ আর আপেক্ষিক বেগের মানে কম্বাইন একটা কনসেপ্ট। তো
তো যাই হোক এই ম্যাথটা রুয়েটা আসছিল, তো এটা ইসাক স্যারের বইতেও মনে হয় আছে, এটা প্রামাণিক স্যারের বইতেও আছে, তো এটা আসার মতো, এটা বোর্ডে আসার মতো, নাইলে ওখানে এটা এটা প্রামাণিক স্যারের বইতে রীতিমতো দুইবার দিচ্ছে, একবার হচ্ছে একবার উদাহরণে দিচ্ছে আর এবার হচ্ছে অনুশীলনীতে দিচ্ছে। তো যাই হোক এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই কনসেপ্টুয়াল একটা ম্যাথ। আচ্ছা যাই হোক আমি এবার শুরু করি ম্যাথটা। আচ্ছা এখানে বৃষ্টির বেগ আমি যদি ভি আর বাতাসের বেগ ভি ডব্লিউ। আচ্ছা এরপর হচ্ছে কি বলছে, গাড়ির বেগ, গাড়ি দিয়ে আমি ধরে নিলাম এটা কার বুঝাইছে। আচ্ছা এখন দেখো এখানে আমি যদি বলি বৃষ্টির লব্ধি বেগ, আমি যদি ভি আর দিয়ে বৃষ্টির লব্ধি বেগ বলি, সেটা হচ্ছে কোনটা, বৃষ্টি পড়তেছে এদিক বরাবর, বাতাস পড়তেছে এদিক বরাবর, তাহলে এই দুইটার যোগফল, এই দুইটার ভেক্টর যোগফল। আচ্ছা এখন আমি যদি এটা, আশা করি এটা ভেঙে লেখার দরকার নাই, এটা কারের সাপেক্ষে বৃষ্টির লব্ধির বেগ কারের সাপেক্ষে, তখন আমরা কি করব, এই দুইটা যোগফল থেকে মাইনাস ভি সি। আচ্ছা এখন এটা আমি এখানে আঁকি, এইটা হচ্ছে রেইন এর বেগ। আচ্ছা এখন এখানে কি বলছে, পূর্ব হতে এত বেগে, পূর্ব হতে পশ্চিমে, পূর্ব হতে পশ্চিমে, পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আচ্ছা আবার সেম পূর্ব হতে পশ্চিমে চলন্ত গাড়ি। আচ্ছা এখন যেহেতু আমি গাড়ির বেগটা কি করছি সাপেক্ষে ধরছি, তাহলে এটা অবশ্যই উল্টা করে দিতে হবে। এই কনসেপ্ট গুলো আশা করি জানা আছে, এগুলো আমি অর্ডার দিতে যাচ্ছি না। তাহলে এখন যদি আমি চিন্তা করি, এখন বৃষ্টি এই দিক বরাবর পড়ার কথা, কিসের কারণে, এটা হচ্ছে বাতাসের কারণে। আচ্ছা এখন বৃষ্টি যদি এদিক বরাবর পড়ে, তাহলে আমি যদি এটা আঁকি, তাহলে দেখো আমার মানে এই বাহুটা যদি আমি ধরি, তাহলে এইটার মান বা হচ্ছে এই দিক বরাবর ভেক্টর উপাংশের মান আমি কি পাইতেছি, ভি এটা মাইনাস এটা, যেহেতু এইটা আর এটা যোগ হবে, আপেক্ষিক যেহেতু আমি বের করছি। আচ্ছা মানে হচ্ছে এটা কারের সাপেক্ষে বাতাসের বেগ। এখন তাহলে আমার tan θ ইজ ইকুয়াল টু কি বের হবে, tan θ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার ভি ওমেগা, ওমেগা বলতেছি ভি অফ সি ডিভাইডেড বাই ভি অফ আর। এখন এটার উপর নির্ভর করে আমার এগুলা করতে হবে, গাড়ির সামনের ও পেছনের কাজ দুটোই ভিজবে। এখন দেখো গাড়ির সামনের ও পেছনের কাজ দুটো যদি ভিজে, দুটো যদি ভিজতে হয়, এখন দুইটা যদি ভিজতে হয় তাহলে আসলে বৃষ্টিটা করতে হবে এইভাবে, এখানে এইভাবে করবে, এখানে এইভাবে করবে, তার মানে হচ্ছে বৃষ্টির কোনো কোণ থাকবে না, তার মানে হচ্ছে tan θ এটার মান হইতে হবে 0, এন্ড তখন তাহলে এ এর आंसर হচ্ছে কি ভি ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি সি। আচ্ছা এবার বি এর आंसर আমি বের করব, বি এর आंसर কি বলছে, শুধু পিছনের কাজ ভিজবে, মানে হচ্ছে বৃষ্টি এভাবে পড়তে হবে, মানে এটা এই কোণটা এরকম হইতে হবে। আবার যদি সামনের কাজ ভিজতে হয় তাহলে বৃষ্টি বৃষ্টি হতে হবে, মানে হচ্ছে এইভাবে পড়বে। এখন পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজলে tan θ less than 0। আচ্ছা এখন এই পুরোটার কিন্তু হচ্ছে এইটা, আলটিমেটলি আমি কি পাইতেছি, এটা এখানে ইনসার্ট করে দিই। আচ্ছা আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এটা গুণ হইলাম, গুণ করলাম, তাহলে
tan theta less than 0, tan theta is equal to আমি ভুল করছি মনে হয়, আমার সেটা 0 গ্রেটার দেন হবে। এটা এটা মানে তো tan theta, tan theta less than এটা এটা গ্রেটার দেন 0 গ্রেটার দেন এটা, তাহলে v of eta minus eta less than 0, v of wind less than v of eta, তার মানে হচ্ছে উইন্ডের মান হচ্ছে বাতাসের বেগ v of c থেকে কম হবে। মানে হচ্ছে বাতাসের বেগ কত, বাতাসের বেগ হচ্ছে এটা না, বাতাসের বেগ এটা, তাহলে কারের বেগ অবশ্যই এটা থেকে বেশি হবে। আচ্ছা এখন 3 নাম্বার, এটা হচ্ছে যেটা দেখাই দিই, বেশি বড় হয়ে গেছে ম্যাথটা, তবে ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এটা এটা আসলে এটা এটা আমার রীতিমতো অ্যাডমিশন টাইমে এটা আমার ঝামেলা করতো। এই টাইপের ম্যাথ দেখে রাখো, তোমাদের উপকার আসবে। আর এটা বোর্ডে আসার মতো, এটা প্রামাণিক স্যার বইতে 2 বার দিয়েছে। যাই হোক, এবার আমি 3 নম্বর ম্যাথে যাই। এবার যদি শুধু পিছনের সামনের কাজ বুঝে তাহলে এটা কত কোনটাই দিক বরাবর আসতে হবে, তাহলে এটা তখন tan থিটা গ্রেটার দেন 0 বলছে, এটা লেস দেন এটা, tan থিটা গ্রেটার দেন 0 মানে কি 0 লেস দেন এটা। আশা করি এটা বুঝছো। এখন দেখো এটা আমি কি বসাইলাম দিলাম কেন। আচ্ছা এখন দেখো v of eta minus v of c greater than 0, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি আসতেছে, v of wind greater than v of eta, মানে হচ্ছে বাতাসের বেগ কারের বেগ থেকে বেশি হবে, মানে হচ্ছে কারের বেগ 60 কিলোমিটার চেয়ে কম হবে। এখানে হচ্ছে 60 কিলোমিটারের চেয়ে বেশি হবে, এখানে হচ্ছে 60 কিলোমিটারের চেয়ে কম হবে। তো আশা করি ম্যাথটা বুঝছো। তো এই ভিডিওর পরের অংশে আমরা ডট গুণন এবং এর প্রয়োগ সম্পর্কিত ম্যাথ দেখব। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের দিক কোসাইন নিয়ে আলোচনা করব। দিক কোসাইন এই কনসেপ্টটা হচ্ছে, আচ্ছা দিক কোসাইন অনেকটা যদি বলি, অক্ষদ্বয়ের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের যে কজের মান, বা লাইক হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, এটাই হচ্ছে দিক কোসাইন। তো এটা আমি যদি বলি কস থিটা এক্স, এটা আমি যদি বলি তাহলে এইখানে নিচে বসবে হচ্ছে এর মান, আর এইখানে থাকবে হচ্ছে এইটা, সিম্পলি এটাই হচ্ছে কস দিক কোসাইন। তো আমি যদি এইভাবে বের করি, তাহলে এখন আমি যদি বের করি cos থিটা এক্স, তাহলে এটা হবে 5, আর এখানে যদি আমি এটা বসাই প্লাস 7 স্কয়ার থিটা এক্স এর মানটা যেটা আসবে ওইটা ওটা তোমরা বের করে নিবা। এটা এই কনসেপ্টটা আসলে খুবই সহজ, কিন্তু আমি আসলে একটা ম্যাথ করানোর সুবিধার্থে এটা দেখাই দিচ্ছি আর কি। যাই হোক, এইখানেও সেম এই মানটা বসাবা, এটা হচ্ছে এটাই হচ্ছে cos দিক কোসাইন, মানে হচ্ছে তিনটা অক্ষ বরাবর যে মানে মানটা ওইটা বের হয়ে যাচ্ছে, ওটার কোসাইন বের হচ্ছে, আর এরপর এইখান থেকে আমরা যে কোণটা উৎপন্ন করতেছে অক্ষদ্বয়ের সাথে তা নির্ণয় করবো। হচ্ছে এক কথা হচ্ছে অক্ষদ্বয়ের সাথে যে কোণগুলো উৎপন্ন হয় তার আমরা যদি কজ নেই তাহলে যে অনুপাতটা পাবো ওটা হচ্ছে দিক কোসাইন। তো এই এটা পর্যন্তই। এরপরের অংশে আমরা ভেক্টরের অন্তরীকরণটা একটু দেখাবো। এখান থেকে আসলে খুব একটা ম্যাথ আসে না, তাও একটু দেখাই দিব আর কি। যাই হোক, তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টর অন্তরীকরণের আমরা একটা ম্যাথ দেখবো। তো এখানে কি দেওয়া আছে দেখো, অবস্থান ভেক্টর দেওয়া আছে, গতিশীল কণার এখানে বলা আছে ধ্রুবক। আচ্ছা, কণার তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে আই ক্যাপের মতো থাকবে। এখন cos থিটার ইয়া কি এটা,
এখন আমি যদি এইটা যেহেতু এক্স না বা টি না, এটাকে আমি যদি আবার অন্তরীকরণ করি তাহলে একটা ওমেগা আসবে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে cos ওমেগা ইনটু ওমেগা। আচ্ছা, তাহলে এটা কি আসতেছে, ওমেগা সাইন ওমেগা টি ওমেগা cos ওমেগা টি। আচ্ছা, এখন দেখো, এখন এটা হচ্ছে তাহলে কি বের হচ্ছে, এটা হচ্ছে এইটা বের হয়েছে। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি এবার আবার অন্তরীকরণটা আবার করি, আমি যদি কমন নিই তাহলে দেখো, এটা আমি কমন দিলাম, তাহলে আলটিমেটলি এইটাই থাকতেছে ওই পাশে, তাহলে আমি এটাকে লিখতে পারি এইটা, তাহলে এই আসতেছে, দেখো এইটা অ্যান্সার, এটা অ্যান্সার। তো বের করে ফেলছি। তো এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, তাও আমি দেখাইলাম, যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা পারো। তো এই এর পরের অংশে আমরা ডট গুণন এবং এর প্রয়োগ মোটামুটি এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই এর পরের অংশে আমরা যেটা দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবো, এরপর আর এটা দেখে আমাদের ভিডিওটা শেষ হবে আর কি। তো ভিডিওর এই অংশে আমরা ভেক্টরের ডট গুণন এবং এর প্রয়োগ সম্পর্কে দেখবো। আচ্ছা, ডট গুণনের এখানে আগে দুইটা প্রয়োগ আমি দেখাই দিই, ভেক্টর দ্বারা লম্ব। এখন ভেক্টর দ্বারা লম্ব এটা আসলে খুবই মানে খুবই নরমাল একটা প্রয়োগ। আমি ক্রস গুণন দিয়ে দিচ্ছি, এটা হবে ডট গুণন। এখন যদি এরা লম্ব হয় তাহলে cos 90 হবে ইজ ইকুয়াল টু 0। তো এটা আমরা আসলে সবাই জানি, লম্ব অভিক্ষেপ এটাও খুবই সহজ। এটা হচ্ছে আমরা ডট গুণন করলাম cos থিটা। আচ্ছা, এখন যেইটার লম্ব অভিক্ষেপ নির্ণয় করব তার তার সাথে আমরা cos থিটা হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণের যেই cos এর অনুপাতটা আমরা রেখে দিব, আর অন্যটা আমরা ওইদিকে পাস করে দিব। মনে হচ্ছে a ডট b ডিভাইডেড বাই a, এটা হচ্ছে a এর দিক বরাবর b এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, ঠিক সেম আমি যদি উল্টা ভাবে করি, মানে এটা এখানে রাখি, বিটা কোণ রাখতে হবে b এর দিক বরাবর a এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমি এটা আর করা দেখাই দিচ্ছি না, এগুলো আসলে তোমরা পারবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ভেক্টর দ্বারা লম্ব এটা এমসিকিউ তে আসতে পারে, এটাও এমসিকিউ তে আসতে পারে। এখন আমি এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে ডিউ তে আসছে, এটা হচ্ছে বুয়েটে আসছে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসার মতো। এখানে কি বলছে দেখো, এ এ ও বি সি এর সাথে সমান কোণ তৈরি করে। আচ্ছা, তাহলে আমি এখন সমান কোণ তৈরি করে এটার অর্থ কি, সি এর সাথে, তাহলে আমি গুণ করলাম, এটার সাথে জীবনে গুণ হবে না, তাহলে হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে বিটা, 2 প্লাস বিটা, নিচে বসবে হচ্ছে আলফা স্কয়ার প্লাস 4 প্লাস বিটা স্কয়ার রুট 2। আমি যদি এরপর অন্যদিকে যাই তাহলে এটা হবে না, শুধু এখানে একই বসবে, এইখানে রুট 2 ইনটু রুট 2 থাকতেছে। আচ্ছা, এখন আমি যদি কাটাকাটি করি তাহলে এইখান থেকে একটা গেল, এইখান থেকে একটা গেল, এইখানে এখানে গেল, তাহলে 2 রুট 2 বিটা বিটা রুট 2, ওখানে বসে যাবে হচ্ছে এটা, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 4।
আমি যদি এটার উপর স্কয়ারটা দিয়ে দিই তাহলে এইটা হবে 8 বিটা স্কয়ার প্লাস 2 বিটা স্কয়ার প্লাস আমি যদি 2 দিয়ে গুণ দিই 4 8 8 বিটা স্কয়ার is equal to alpha square beta square plus 4 এখন এইটা থেকে আমি কি বের করতে পারি এখানে মনে কোন একটা ভুল করছি আচ্ছা a এর সাথে c এর সমান কোন উৎপন্ন হয়েছে তার মানে হচ্ছে a ডট c i হবে না j হইছে 2 ইনটু এটা তাহলে 2 যাচ্ছে এটা বলতে তাহলে এরপর a স্কয়ার 4 প্লাস b স্কয়ার রুট 2 এটা হয় না ঠিক আছে তাহলে এটা মিলছে আচ্ছা তাহলে এরপরে কাটাকাটি গেল তাহলে কোনো ভুল করি না এখানে একটা ভুল করছি এটা হচ্ছে আমি এখানে একটা বিটা নিয়ে আসছি যার কারণে আমার এইখানে একটা বিটা আসছে এখানে শুধু 8 বসবে এখানে হচ্ছে 2 বিটা স্কয়ার এইখানে হচ্ছে শুধু এটা থাকবে আচ্ছা তাহলে এইখান থেকে আমি কি বের করতে পারি বিটা স্কয়ার একটা একটা হয়ে গেছে কাটা তাও মনে হয় আমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে আচ্ছা একটু দেখি আমি এটা ঠিক করলাম বিটা রুট 2 রুট 2 বিটা রুট 2 হচ্ছে এখানে হচ্ছে 8 এটা হচ্ছে 2 বিটা স্কয়ার এটা হচ্ছে 8 বিটা তাহলে ওখানে এটা থেকে গেল আচ্ছা আশা করি ভুল হয় নাই আচ্ছা এইখানে আমি কোশ্চেনটা তুলতে একটু ভুল করছি সরি যাই হোক আমি এটা আবার করে দিতে হবে সরি এটা আমি আসলে কোশ্চেন তুলতে আমার ভুল হয়ে গেছে আমি ওই জন্য বলতেছি মিল দেয় না কেন কারণ ডিউতে এরকম কোশ্চেন দিবে না যেটা করতে তোমার এক পেজ লাগবে এটা হচ্ছে এ বি এর সাথে সেম কোণ উৎপন্ন করতেছে সি এর সাথে সেম কোণ উৎপন্ন করতেছে যার কারণে এ এর যে ইয়াটা থাকবে নিচে ওটা দুই দিক থেকে কাটা যাবে মানে ম্যাথটা একটু ইজিয়ার হয়ে যাবে এটা আমি লিখি থিটা এ সি থিটা এ বি আচ্ছা এবার আমি যদি করি এখন দেখো 2 প্লাস বিটা 2 প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে এখানে আলফা স্কয়ার প্লাস 4 প্লাস বিটা স্কয়ার ওখানে হচ্ছে রুট 2 আবার এইখানে আমি যদি এটা করি এখানে শুধু আলফা থাকতেছে আর 2 থাকতেছে আলফা আর 2 আলটিমেটলি ওই কাটাকাটি যে ওটাই থাকবে আচ্ছা এই হোক আমি এবার দেখি আলফা স্কয়ার প্লাস 4 প্লাস বিটা স্কয়ার দেখো এটা কাটা গেছে এটাও কাটা গেছে আমরা হচ্ছে এটা পুরোটা কাটা এটা পুরোটা কাটা তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা থাকছে আলটিমেটলি আচ্ছা এখন এইখানে দ্বিতীয় আরেকটা শর্ত দিয়ে দিছে ওটা বলতেছে কি এরা একই সমতলে অবস্থান করে এখন দেখো একই সমতলে অবস্থান করলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে এগুলার যে সহগগুলো আছে আই ক্যাপ জে ক্যাপ বরাবর বা মানগুলো আছে ওগুলো যদি আমরা নির্ণায়কে বসাই তখন আমাদের নির্ণায়কের মান আসবে 0 তো ওখান থেকে আমি আরেকটা সম্পর্ক পেয়ে যাব তো আলটিমেটলি আমার মানটা বের হয়ে যাবে এই অফিস বলবিটা আমি এই যে সম্পর্কটা পাইছি এখন একই সমতলে অবস্থান করে এটা যদি এটা যেহেতু বলে দিছে তাহলে আমি যদি এবার এটা বসাই আলফা 2 বিটা 1 1 0 0 1 1 আচ্ছা এখন দেখো আমি যদি আলফা বরাবর ইনটু 1 মাইনাস আমি যদি এবার 2 দেখো আলফা 1 ঠিক আছে তাও সেম এরপর আমি যদি বিটা বরাবর করি 1 is equal to 0 তাহলে আমি আলফা এর জায়গায়ও বিটা বসালাম বিটা এর জায়গায় তো বিটা থাকলো is equal to তাহলে বিটা is equal to আসতেছে 1 সুতরাং আলফা is equal to আসতেছে 1 তো আলটিমেটলি আমি ম্যাথটা বের করে ফেলছি এটা সুন্দর একটা ম্যাথ
এটা ডিওতে আসছে, তো এটা পরীক্ষা আসার মতো। এটা আমি 4 স্টার দিয়ে রাখি, এগুলা এটা ম্যাথ আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপর সেকেন্ড ম্যাথটা যায়, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষায় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, যেহেতু এটা বুয়েট একবার আসছে। সাবদের বোর্ড পরীক্ষা সাবদের অনেক সময় ঝুঁক থাকে মানে বুয়েটের কোশ্চেন গুলো দিয়ে দেওয়ার। আচ্ছা যাই হোক, এবার আমি এটা উপাংশ নির্ণয়ের যে এটা, ওটা আমি যদি বলি উপাংশের এটাতে সিম্পলি দেখো কি বলছে এখানে, এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তাহলে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে মূলত এই ভেক্টরটার মান। তাহলে এই ভেক্টরটার মান যেহেতু ওই ভেক্টরের দিকেই বলতেছে, তাহলে এই ভেক্টরের অপর ভেক্টরের যে ভেক্টরের দিকে নির্ণয় করতে বলা হয় তার একক ভেক্টর। তাহলে এটা আমি এটা বুঝে দিতে পারছি আশা করি। এটা একটা ম্যাথ দেখালে, এই ম্যাথটা যদি আমি দেখাই তাহলে তোমরা পুরোপুরি বুঝবা। আচ্ছা এখন দেখো এখানে আমি কি করি, দেখো এখানে আমি কি বলছি, এটা হচ্ছে কি বলছি, লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে যে ভেক্টরের দিকে আমাকে বের করতে বলছে ওই ভেক্টরের দিকে অপর ভেক্টরটা লম্ব অভিক্ষেপ আমি বসাবো। লম্ব অভিক্ষেপ মানে কি বলছি, লম্ব অভিক্ষেপ আমি মান বলছি। আচ্ছা এখন দেখো আমি যদি বসাই, এখন এই ভেক্টরটা দেখে এই ভেক্টরটা লম্ব অভিক্ষেপ মানে কোনটা হবে, মানে হচ্ছে দেখো আমরা দুইটা ভেক্টর গুণ করবো। আগে গুণ করলাম ডট গুণন, তাহলে এ cos থিটা থাকতেছে, তাহলে হচ্ছে এটার মান দিয়ে মানটা আমি বসাই দিলাম। আচ্ছা তাহলে সিম্পলি আমি এটা বসাই দিলাম, ওকে। তাহলে এখন ইনটু ইনটু আমি কি বলছি, এটা কিন্তু ক্রস গুণন না, এটা হচ্ছে ইনটু। ইনটু আমি কি বলছি, এই ভেক্টরের এখানে এই যে ভেক্টরটা আছে ওটার একক ভেক্টর। তো আলটিমেটলি এটা মান আসতেছে কত, আমি যদি এটা কালি ফুরে যাচ্ছে। আচ্ছা দেখো এটা 2 5 5 ইনটু এটা, এটাই আসতেছে আলটিমেট যে আমার উপাংশ আছে ওটা। তো আশা করি এই দুটো ম্যাথ বুঝছো, দুটো ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এগুলা ভার্সিটি পরীক্ষা অলরেডি চলে আসছে, তোমাদের পরীক্ষাও চলে আসতে পারে। তো আমি শেষ ভিডিওতে আরেকটা ম্যাথে দেখাবো, এটা হচ্ছে ডাইভারজেন্স কার্ল আর হচ্ছে গ্রেডিয়েন্ট, এগুলা তোমরা অহরহ পড়ছো, তাও আমি একটু দেখাই দিব আর কি। তো এটার মাধ্যমে, এই টপিকটার মাধ্যমে আমাদের এই ভিডিওটা শেষ হবে। তো আমি আজকের ভিডিও শেষ টপিকটা নিয়ে আসছি। তো এখানে ডাইভারজেন্স কার্ল আর হচ্ছে গ্রেডিয়েন্ট দেখাবো না, আমি আসলে এটা আংশিক বলে দিব, এটা তোমরা নিজেরাই পারবা আশা করবো। তো এখানে তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের অনেক ঝামেলা হয় যে মানে কোনটা দিয়ে আসলে কি বোঝায়। তো আমি এই ক্ষেত্রে বলবো এখানে ডাইভারজেন্স দেওয়া আছে, এটা দিয়ে মনে রাখবা ডট গুণন। এটা আমরা মানে বোঝার সুবিধার্থে এটা আমরা লিখতেছি, এরপর আমরা এটা ব্যাখ্যা দিব কেন আমি এভাবে মনে রাখবো। কার্ল ক আছে, এটা আমরা দিয়ে মনে রাখবো হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণন গ্রেডিয়েন্ট জি আছে, এটার মানে মনে রাখবা গুণন, মনে হচ্ছে এটা নরমাল আমরা গুণ করি ওটা। এখন দেখো আমি যদি র্যান্ডম একটা যে কোনো একটা আনি, কথার কথায় আমি নিলাম হচ্ছে আমি আচ্ছা আমি কোনো একটা ভেক্টর নিলাম, একটা র্যান্ডম ভেক্টর x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। এখন আমি যদি ডাইভারজেন্স ডাইভারজেন্স অফ এটা নির্ণয় করি, যেহেতু আমি বলছি ডট গুণন, এখন এটা সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, নেবলা।
লিও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো আমি এটা তাড়াতাড়ি শেষ করে দিই এটা। দেখো মানে হচ্ছে এখানে তোমরা ডট গুণন করবা, ডট গুণনের যে নিয়মটা আছে ওটা ফলো করবা, এটা অটোমেটিক মিলবে। আচ্ছা এরপর আমি যদি কার্ল নির্ণয় করতে বলি, কার্ল আসলে কি বলে? কার্লে বলে হচ্ছে ক্রস গুণন। সিম্পলি দেখো তুমি এখানে নেবলা ভেক্টরটা বসাও, নেবলা অপারেটরটা বসাও, আর এইখানে বসাও হচ্ছে এক্স ওয়াই জেড। আমার হচ্ছে এটা আলটিমেটলি আমি যেটা বলছি ক্রস গুণনের মতোই, হয়তোবা এইখানে এটা একটু মানে এক্সেপশনাল একটা আছে, বাট ক্রস গুণনের মতোই। আর নরমাল গুণ যেটা বলতেছি আমি, গ্রেডিয়েন্ট, আমি যদি এটা বলি তাহলে দেখো এটা যদি আমি নরমাল গুণন হিসেবে চিন্তা করি, আচ্ছা এখন গ্রেডিয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তোমাদেরকে মানে নির্দিষ্ট একটা বলে দেয়, তখন তার এরকম দেয় না। তখন কি দেয়? গ্রেডিয়েন্ট থেকে আসলে আমরা কি পাই? আমরা একটা ভেক্টর পাই, ভেক্টর রাশি পাই। যেমন এইখান থেকে আমরা কি পাচ্ছি? ডাইভারজেন্স নির্ণয় করে আমরা পাচ্ছি একটা স্কেলার রাশি, যেহেতু আমরা ডট গুণ করতেছি। কিন্তু আমরা গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে একটা ভেক্টর রাশি। লাইক হচ্ছে এটা এরকম হতে পারে এক্স ওয়াই জেড, যে কোনো একটা স্কেলার রাশি, ওটাকে আমরা আলটিমেটলি গুণ করে আমরা কি পাচ্ছি? আমরা একটা ভেক্টর রাশি পাচ্ছি। এখানে আংশিক অন্তরীকরণ হবে। তো এগুলো আশা করি তোমরা জানো। তো ভিডিওটা আসলে এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আর লম্বা করতেছি না, এগুলো তোমরা পারবে আশা করি। আমি যেগুলো যে ধারণাটা মনে রাখতে বলছি এটা পড়বা। আর হচ্ছে এখানে এই ক্রস গুণনের কনসেপ্টটা অসংখ্যবার আসছে। ডট গুণন, তারপর হচ্ছে নরমাল গুণন। নরমাল গুণন এটা হবে, এটা আমি অন্তরীকরণ অলরেডি দেখাইছি, তো ওইটা ফলো করলে আশা করি হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, আর লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। তো এই আর কি, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।